বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে অর্থাৎ বিজয়ের মাসকে কেন্দ্র করে সমাবেশ ঘোষণা করেছেন। আসলে এই সমাবেশে কি হতে পারে? আপনারা সবাই জানেন যে 1971 সালে যে আওয়ামী লীগের যে অবদানটা রয়েছে এ দেশকে স্বাধীনতার জন্য, অন্য কোনো দলের হয়তোবা অতটা নেই যেটা আওয়ামী লীগের ছিল। কিন্তু দীর্ঘ প্রায় 53 বছর পর এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের একটি খলনায়ক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই 5ই আগস্টের পর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে এর বেশিরভাগই দোষারোপ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমপি, মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীকে। আর সেটা করাটা একেবারেই যে ভুল সেটা আমরা কখনোই বলবো না। কিন্তু এই মুহূর্তে বিজয় দিবসে যদি আওয়ামী লীগ সমাবেশ ডাকে তাহলে দেশের মধ্যে যে একটা অরাজকতা হবে সেটা আমরা খুব বেশি লক্ষ্য করছি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অন্য কোনো দলের মতো এতটা আপনার কম শক্তিশালী নয় যে কিছু লোক আসবে আবার কিছু থাকবে, এরকম না। দেখা যাবে যে লক্ষ লক্ষ লোক এই বিজয়ের যে সমাবেশ সেখানে উপস্থিত হয়েছে। এতে দেখা যাবে যে পুলিশও সেটা কন্ট্রোল করতে পারবে না, যে বিষয়টা আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি। জিএম কাদের একটি কথা বলেছেন যে বাংলাদেশের ভেতরে বাংলাদেশে যতগুলো মানুষ রয়েছে এর 50% মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির। কথাটা এই মুহূর্তে জিএম কাদেরের কোনো কথায় আমরা গুরুত্ব দিচ্ছি না। তার কারণ তিনি বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই গত 3টি নির্বাচনেই তার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যতটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আওয়ামী লীগ কিন্তু একেবারে সর্বশেষ 5ই আগস্টে জলাঞ্জলি দিয়ে, মানে এর চেয়ে বেশি জলাঞ্জলি দিয়েছে। সেই ক্ষতির একমাত্র কারণ হচ্ছে এই জাতীয় পার্টি। তার কারণ জাতীয় পার্টি যদি এই আওয়ামী লীগের সাথে একত্রিত না হয়ে নির্বাচন না করতেন তাহলে শেখ হাসিনার আজকের যে অধঃপতনটা সেটা কখনোই হতো না। কারণ একটি গণতন্ত্র দেশে কখনোই আপনার এককভাবে কোনো নির্বাচন সম্পন্ন হয় না এবং হওয়া উচিত না, এবং এটা সংবিধান আইন বহির্ভূত। আপনারা জানেন যে যদি বিরোধী দল ছাড়া কোনো দলই নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। আর এই জাতীয় পার্টিটা এই বিরোধী দলের থেকে এই আওয়ামী লীগকে যতটা ডুবিয়েছে, আজকে যেই কথাটা বলেছে এই কথাটা তিনি আরও ডুবেছেন। কারণ তিনি প্রমাণ করেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা, অর্থাৎ তারা বিরোধী দল নয়। তারা এই বিরোধী দলে ছিলেন না এতদিন, তারা তাদেরকে তেল মেরে তাদেরকে ক্ষমতায় এনেছেন। যাই হোক, ব্যারিস্টার রুমিন ফারহানা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটি কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে 10 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। আসলে আমরা অনেক দিন ধরেই খেয়াল করছি, অর্থাৎ 5ই আগস্টের পর রুমিন ফারহানা একজন বিএনপির নেত্রী, তিনি 5ই আগস্টের আগে তার ভূমিকা এবং কথাবার্তা চালচলন যেই থ্রুতে ছিল, আসলে 5ই আগস্টের পর রুমিন ফারহানা কিন্তু যতগুলো বক্তব্য দিয়েছেন এর 80% বক্তব্যই আওয়ামী লীগ ঘেঁষে কথাগুলো বলেছেন। আসলে কে কোথায় কিভাবে রাজনীতির মাঠকে গরম করবে এই বিষয়টা হয়তো এই সাধারণ মানুষ কোনো বোঝার সুযোগ নেই। কিন্তু আমরা সব কিছু মিলে এই মুহূর্তে যা দেখছি যে বাংলাদেশের যে রাজনীতির অস্থিরতা, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে না। আর কন্ট্রোল না করাটা একেবারেই স্বাভাবিক, কারণ ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ নয়, ডক্টর আসিফ নজরুল কোনো রাজনীতিবিদ নয়, হাসনাত আবদুল্লাহ কোনো রাজনীতিবিদ নয়, সার্জিস আলম কোনো রাজনীতিবিদ নয়। তারা এই আওয়ামী লীগের
এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একেবারে কুলের শিশু, যার কারণে এখন এই বাংলাদেশ পরিচালনা করতে যেমন আপনার প্রশাসন রয়েছে, আপনার আন্তর্জাতিক আপনার যেই সম্পর্কটা রয়েছে, সুসম্পর্কটা রয়েছে, সব কিছু মিলে যে আমাদের দেশে যে একটা অস্থিরতা, এই অস্থিরতাটা কাটানো কিন্তু এই মুহূর্তে খুবই দুষ্কর। তার কারণ হচ্ছে একেবারে এই, আমি অযোগ্য বলবো না, তারা হয়তো শিক্ষাগত যোগ্যতায়, তারপর আপনার ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ, এই সব কিছু মিলে সবাই যোগ্য আছে, কিন্তু রাজনীতির খেলাটা, এই খেলাটা কিন্তু অনেক কঠিন একটি খেলা। এই খেলাটা খেলতে হলে আপনাকে এখন 2টি চোখ আছে, তখন 12টি চোখ লাগবে। এই 12টি চোখ ছাড়া রাজনীতি করাটা এত সহজ নয়। আমি হয়তো সহজভাবে আলোচনা করছি, আমি বুদ্ধি দিতে পারি, হয়তো আমার বুদ্ধি কোনো কাজে লাগবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যখন রাজনীতির মাঠে যাব, আমি কিন্তু একেবারেই, যদি একেবারে স্বল্প বয়সী রাজনীতি নেতা হই, তাহলে কিন্তু আমি একবার দুধের শিশুর চেয়েও নগণ্য হয়ে থাকব। এই মুহূর্তে যদি আমি যেই কথাটা পূর্বে বলতে চেয়েছিলাম, যেটা আপনার সোহেল তাজ এই সমাবেশ ঘোষণা করেছেন, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাকর্মী সবাই কিন্তু ঢাকামুখী হবে। আর এই ঢাকামুখী হলে বাংলাদেশ আওয়ামী লীগের যে 5ই আগস্টের যে পতন, এই পতনটার যে কি কারণ ছিল সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিমাণ বাংলাদেশে এই নেতাকর্মী রয়েছেন, সাধারণ আপনার যারা এই সমর্থক রয়েছেন, এই জিনিসটা দেখলে কিন্তু বোঝাই যাবে না যে গত 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা দেখেছি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই আমরা যাকে এখন বর্তমানে স্বৈর শাসক বলছি, কোনো স্বৈর শাসক 4 মাসের মাথায়, 5 মাসের মাথায় এতটা জনপ্রিয়তা, এতটা জনসমর্থন, এতটা মানুষের সামনে আলোচিত সমালোচিত কিন্তু পৃথিবীর কোনো রাজনীতিবিদ কিংবা কোনো দল এভাবে পারেনি। যেটা আওয়ামী লীগের বর্তমানে যে জনসমর্থন রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে আপনার শক্তি সামর্থ্য রয়েছে, আজকে দেখেছেন নরসিংদীতে হয়তো আজকে এই আওয়ামী লীগ এবং অন্যান্য দলের সাথে যে মারামারিটা হয়েছে, সম্ভবত 2 জন মারাও গেছে এখানে। এই বিষয়গুলো সব কিছু চিন্তা করলে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো প্রকার বাধা দেয়, তাও যেমন বিপদ, আবার যদি এটাকে সমর্থন করে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে যদি তাদের রাজনীতি করার জন্য সেই সুযোগ দেওয়া হয়, সমাবেশকে কেন্দ্র করে যদি তাকে কোনো জায়গায় স্থান দেওয়া হয়, তাও হলেও কিন্তু বিপদ। যেমন একটু আগে আমি একটা ফেসবুকে পড়লাম যে এই লুঙ্গি যেমন খুলে পড়লেও বিপদ, আবার মানে এরকম একটি গল্প আর কি, যে আমাদের এখন ঠিক আজকে আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঠিক একই পর্যায়ে রয়েছেন। তার কারণ তাদেরকে কোনো কিছু নির্দেশ দেওয়ার, আপনার এই সমাবেশের স্থান দিলেও যেমন বিপদ, আবার না দিলেও আন্দোলনের মুখে পড়বে। আর এই আন্দোলনকে কন্ট্রোল করা বর্তমান যে আমাদের বাংলাদেশের যে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আসলে তারা এই মুহূর্তে পারছে না। তার কারণ নিজেদের মধ্যেই যে আত্মকোন্দল সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা খুব দ্রুতই দেখতে পাচ্ছি এবং দেখার সুযোগও হয়েছে আমাদের এই কয়েকদিনে। একদিকে এই ভারতের দুঃশাসন, যেই শাসনকে এখন বর্তমানে আমাদের যে আপনার ভারত বাংলাদেশের যে সীমানা রেখা, সেই সীমানা রেখা যেভাবে প্রতিদিন খুন হচ্ছে আমাদের সাধারণ ভাইয়েরা, আবার যুদ্ধের যে ঘোষণা, আসলে যদি ভারত এবং বাংলাদেশের যুদ্ধ হয়, আসলে সেটা 1971 সালে চিন্তা করে যদি ভারত আমাদেরকে দুর্বল মনে করে, সেটা হয়তো সবচেয়ে বড় বোকামি হবে। আমরা মনে করি যে আমরা কারো সাথেই কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, এবং লিপ্ত হওয়াটাও আমাদের জন্য উচিত নয়। তার কারণ যুদ্ধ হলে কে জিতবে কে হারবে সেটা হলো অনেক পরের কথা, কিন্তু এতে অনেক ধন সম্পদ, মানুষের জীবন মান সব কিছুই ক্ষতি হবে। আমরা আসলে এটা চাই না। আমরা যেই জিনিসটা চাই, আমরা সুন্দর একটি গণতন্ত্র চাই,
যে দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারবো। আর এই গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।